হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। ব্যতিক্রম শিক্ষাঙ্গনের আজকের ক্লাসে তোমাদেরকে আমি পাঠ্য বইয়ের লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব এই 3 চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে থাকবে এবং কিভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে তা শিখাবো। তো ক্লাসটি শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। এক নম্বর সৃজনশীল থেকে শুরু করি। যে 1 নাম্বার লিখবা, যে 1 নাম্বার সমাধান, 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে তোমরা লিখবা কতে কি চাইছে নিট দেনাদারের পরিমাণ। তো তোমরা লিখবা যে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করা হলো। আমি লিখলাম না, আমি বলে দিলাম নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করা হলো। দিয়ে তোমরা দেখবা যে এখানে দেনাদার কোথায় জড়িত। আমরা জানি দেনাদার সাধারণত আমরা টাকা পাবো, তাহলে বিক্রয়ের সাথে দেনাদার জড়িত। কোথায় এখানে বিক্রয় করছে, আর এটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান তাহলে এটা সেবা কোথায় প্রদান করছে বাকিদের, সেটা আমরা দেখবো। তো আমরা দেখি যে কোথায় বাকিদের সেবা। এই যে 11 তারিখে আছে যে ধারে আইনি সেবা প্রদান 6000 টাকা। এখানে দেখতে পাচ্ছ যে ধারা আইনি সেবা প্রদান করছে, তো এখানে দেনাদার তৈরি হইতেছে। এখানে যদি মক্কেল থেকে আবার টাকা পায়, অর্থাৎ দেনাদার যদি পরিশোধ করে, সেটা আবার বাদ যাবে। তো পরবর্তী লেনদেনে দেখতে পাচ্ছি যে মক্কেলের নিকট থেকে প্রাপ্তি 4000 টাকা। তো মক্কেল 4000 টাকা পরিশোধ করছে, অবশিষ্ট টাকাটাই হবে দেনাদারের টাকা। তো সেটাই আমরা নির্ণয় করব। সব করি হিসাব শিরোনাম, তারপর হচ্ছে টাকা, আবার কত 2019 সাল জানুয়ারি মাসের 11 তারিখে প্রথম লেনদেনটা হয়েছে। ধারে আইনি সেবা প্রদান, তাহলে লিখবো আমরা ধারে আইনি সেবা প্রদান। টাকার অঙ্কটা লিখবো 6000 টাকা, লিখলাম আমরা 6000 টাকা। তারপরে পরিশোধ করছে হচ্ছে তারপর 19 তারিখে, জুন 19 তারিখ। এখানে বাদ চাইলে তোমরা লিখতে পারো, না লিখলেও হবে যে মক্কেলের নিকট থেকে প্রাপ্তি। তাহলে লিখবো যে মক্কেলের, আর এখানে যেহেতু মক্কেলের নিকট থেকে প্রাপ্তি বলছে, তার মানে অবশ্যই এটা ওই যে দেনাদারটা তার থেকেই পাইছে, তার এছাড়া অন্য কোনো দেনাদার এখানে নাই, সুতরাং এটা থেকেই পাইছে। তাহলে মক্কেলের নিকট থেকে প্রাপ্তি কত টাকা, সেটা আমরা টাকা করে লিখি 4000 টাকা। এটা বিয়োগ চিহ্ন দিতে পারো তোমরা ব্র্যাকেট দিয়ে। এটাকে আমরা এখন বিয়োগ করে দিব, বিয়োগ করলে 2000 টাকা থাকে। এখানে দেনাদারের পরিমাণ নেট দেনাদার। এখন আমরা খতে চলে যাব। খতে বলছে লেনদেনগুলি হিসাব সমীকরণে a সমান সমান l প্লাস e সমীকরণে প্রমাণ করো। আচ্ছা, প্রমাণ করব। তো প্রমাণ করার আগে আমরা জানি যে এখানে একটা ছক তৈরি করতে হবে। ছকের মধ্যে কিছু সম্পদ থাকবে, দায় থাকবে, মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর থাকবে। তো এখান থেকে আমরা জানতে হবে যে প্রথমে যে কয়টা ঘর করতে হবে, সম্পদের জন্য কয়টা বা দায়ের জন্য কয়টা। এটার জন্য আমরা খসড়া একটা জাবেদা তৈরি করি। চলো খসড়া একটা জাবেদা কিভাবে তৈরি করব, এখানে আমরা আমরা শর্টকাট করব, এটা তোমাদের সুবিধার জন্য। কথা আমি লিখলাম শর্টকাট, যেহেতু এটা জাবেদা করেই তৈরি করতে হয়, তাহলে আমরা জাবেদাটা শর্টকাট করবো যেন তাড়াতাড়ি আমাদের হয়। 1 নাম্বারটা যে আমরা পাই, 1 নাম্বারে আমরা লিখলাম যে একটা পাই হচ্ছে নগদান, আর একটা পাই হচ্ছে মূলধন। তারপরে 5 তারিখের লেনদেনে কি পাই, 5 তারিখের লেনদেনে আমরা পাই নগদে আলমারি করে, আসবাবপত্র লিখতে পারি। তো আমরা আসবাবপত্র লিখি আসবাবপত্র। আরেকটা হচ্ছে কি নগদে যেহেতু ক্রয় করছে, নগদান হিসাব। 5 তারিখেরটা। তারপরে হচ্ছে 11 তারিখ। 11 তারিখে কি বলছে, ধারে আইনি সেবা প্রদান। তাহলে আমরা যেটা করছিলাম কতে, ধারে আইনি সেবা ফলে কি হইতেছে, দেনাদার হিসাব। আরেকটা হচ্ছে সেবায়। আচ্ছা, এরপর হচ্ছে 19 তারিখের লেনদেনটা কি, মক্কেলের নিকট থেকে প্রাপ্তি। তাহলে মক্কেলের নিকট থেকে যদি টাকা পায়, তাহলে যেহেতু নগদে পাইছে, নগদান হিসাব। আরেকটা হবে কি, দেনাদার কমে গেছে, দেনাদার হিসাব। 19 তারিখ গেল। তারপর হচ্ছে 24 তারিখে খসড়া যদি আমরা করি যে চেকে মনিহারি ক্রয়, মনিহারি করলে মনিহারি নামেই ক্রয়টা হয়, অর্থাৎ মনিহারি হিসাব ডেবিট। আর কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয় অথবা কিভাবে তোমরা পক্ষ নির্ধারণ করবে, এগুলো এর আগে দেখাইছি। আর জাবেদাটা আমি এখানেই বললাম যে ডেবিট ক্রেডিট নির্ণয় করা আর পক্ষ নির্ধারণ করা, এগুলো মোটামুটি জাবেদার মতোই। তো সে কারণে আমি জাবেদা বললাম যে জাবেদা করে নিতে হয়। তো এটা ডেবিট ক্রেডিটও তোমরা বলতে পারো, এটা আমরা ডেবিট ক্রেডিট করতেছি। ধরো চেকে যেহেতু এটা ব্যাংক হিসাব, 19 তারিখে কি ব্যাংকে হিসাব করলাম হলো 7000 টাকা। ব্যাংক হিসাব করা হলে ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো ব্যাংক হিসাবটা ডেবিট হয়, আর নগদ টাকা কমে যায়। আমরা সবগুলোর জাবেদার মতো ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম বা পক্ষগুলো নির্ধারণ করলাম। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা সম্পদ কোনটা দায়। তো আমরা দেখি যে সম্পদ দায় কোথায় আছে। এখানে যেহেতু নগদ একটা সম্পদ আমরা জানি, আগ্রপত্র একটা সম্পদ, মনিহারি একটা খরচ, ব্যাংক একটা সম্পদ। তাহলে সম্পদে 1টা 2টা 3টা, দেনাদার একটা সম্পদ 4টা। ঠিক আছে, ব্যাংক এখানে আছে, আর লাগবে না। তো 4টা আমরা সম্পদ পেলাম। এখন দেখি যে দায় আছে কিনা। না, আমি দেখতেছি যে এই লেনদেনে কোনো দায় নাই।
ঋণ বা অনাদার কোনো কিছু নাই, তার মানে দায় নাই। দায় যেহেতু নাই, দায়ের জন্য কোনো ঘর একটাই আমরা দায়ের জন্য রাখবো, কিন্তু দায়ের কোনো নাম নেই। আর মালিকানা সত্ত্বের জন্য বাকি এন্ট্রিগুলো তোমরা ঘরটা করে নিও। এখানে তোমরা লিখবা যে লেনদেনগুলো হতে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করা হলো, অর্থাৎ লেনদেনগুলো হতে হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ই প্রমাণ করা হলো। এখানে আমরা ছকটা করি, দেখি তারিখ, এটা হচ্ছে উদ্ধৃত, সম্পদগুলা 4টা সম্পদ আছে, আমরা 4টা ভাগ করে দিই এটাকে, সমান চিহ্ন। এটা হচ্ছে দায় এল, এল এর কোনো ই নাই। আর হচ্ছে মালিকানা সত্ত্ব, তোমরা লিখবে এখানে ওষুধের মালিকানা সত্ত্ব আমার জায়গায় হচ্ছে না, তাই আমি লিখছি না। আর নিচে সি প্লাস আর মাইনাস ই মাইনাস বিটা লিখে দিও। আর এখানে লিখতে যে মন্তব্য, আমরা 1 নাম্বার 2019 তারিখ দিয়ে, একটা হচ্ছে ব্যাংক দেনাদার, আরেকটা হচ্ছে আসবাব, এই 4টা হচ্ছে নগদ হিসাব। তাহলে নগদের করে টাকা বসাই দিই 2 লাখ টাকা। তো নগদ টাকা যেহেতু মূলধন নিবেশ শুরু করছে, মূলধনে যাবে, কিভাবে যায় সেটা আমরা আগে দেখাইছি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানি যে মন্তব্য তখনই হবে যখন এখানে কোনো রিজার্ভ থাকে। এখানে লিখবো যে নগদে বিনিয়োগ করায়, আমার জায়গা হচ্ছে না, আমি লিখছিলাম, বলে দিচ্ছি যে নগদে বিনিয়োগ করায়। এখানে আমরা লিখে নিই যে উদ্ধৃত, কারণ এটাতে আমরা অঙ্কটাতে উদ্ধৃত নির্ণয় করতেছি। তোমরা চাইলে অঙ্কটাতে উদ্ধৃত না নির্ণয় করলেও পারো, আমরা উদ্ধৃততে একদম লাস্টে লিখবো, জাস্ট জায়গাটা রাখতেছি এখানে। তারপরে 5 তারিখে কি নগদে আলমারি ক্রয়, আলমারি ক্রয় করার ফলে নগদ টাকা কমতেছে, আর হচ্ছে আলমারি অর্থাৎ আসবাবপত্র আসতেছে। আলমারি এখানে নগদ টাকা আমরা বিয়োগ করি 5000 টাকা, আলমারি মানে আসবাবপত্র আসায় আসবাবপত্র 5000 টাকা দিতে হবে। এটা যেহেতু মালিকানা সত্ত্ব যায় না, এটা যাবে না, তো এটার জন্য আমরা ক্লোজ করে দিই। এটার জন্য একটা উদ্ধৃত ঘর রাখি, তারপরে এন্ট্রি অবশ্যই। তারপর হচ্ছে 11 তারিখে আইনি সেবা প্রদান করা হয়েছে, ধারে আইনি সেবা প্রদান। তবে ধারে আইনি সেবা প্রদান করা হলে কি হয়, সেবায় হচ্ছে। আরেকটা হচ্ছে কি, দেনাদার আসতেছে, তাহলে দেনাদার যেহেতু আসতেছে, দেনাদার হবে 6000 টাকা, নতুন দেনাদারটা এটা যোগ, আর সেবায় হয় সবসময় যোগ। তাহলে এখানে লিখবা যে ধারে সেবায় প্রদান করা। তারপর হচ্ছে 19 তারিখে, এটা তো আমরা উদ্ধৃত একটা করে রাখি। 19 তারিখে লেনদেনটা কি, মক্কেলের নিকট থেকে প্রাপ্তি 4000 টাকা। এই যে একটু আগে আমরা যে লেনদেনটা করলাম, যে এখানে ধারে সেবা প্রদান করছে, ওইখান থেকে 6000 টাকার মধ্যে 4000 টাকা পাওয়া গেছে, তার মানে দেনাদার যে 6000 টাকা সেটা কমে যাবে, আর হচ্ছে কি নগদ টাকা পাবে, নগদ টাকা হচ্ছে কি 4000 টাকা, আর দেনাদার কমে যাচ্ছে না। তাহলে এটা সম্পদের পাশেই যাচ্ছে, মালিকানা সত্ত্বে যেহেতু যাচ্ছে না, এটা কোনো কারণ বা মন্তব্য হবে না। মন্তব্য ক্লোজ। এখানে একটা উদ্ধৃত করে রাখি, তারপরে এন্ট্রিটা আমরা করি 24 তারিখে, চেকে মণিহারি ক্রয় 500 টাকা। চেকে মণিহারি ক্রয় করলে আমার ব্যাংকের টাকা কমে, আর হচ্ছে চেকে যেহেতু ক্রয় করছি, তার মানে মণিহারিটা হবে কি মালিকানা সত্ত্বে। তাহলে চেকে যেহেতু ব্যাংকের টাকা কমবে 500 টাকা কমে গেল, আর এখানে কি মালিকানা সত্ত্বের মধ্যে 500 টাকা বিয়োগ হবে, যেহেতু মণিহারি একটা খরচ। এখানে লিখবা মণিহারি খরচ হয়। আমি 26 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হিসাব করা হলো, একই কথা। এখানে বলা হচ্ছে ব্যাংকে হিসাব করা হলো, অর্থাৎ নগদ টাকা ব্যাংকে চলে যাচ্ছে, জাস্ট ট্রান্সফারেবল, আর কিছু না। যে নগদ টাকা ব্যাংকে যায়, ব্যাংকের টাকা নগদ, সেগুলো আমরা আগেও বুঝছিলাম, তো এখন আমরা জাস্ট শর্টকাট করে যাচ্ছি যে নগদ টাকাটা এখন কমে যাবে আর ব্যাংকের টাকাটা বেড়ে যাবে। 7000 টাকা নগদটা কমে যাবে আর ব্যাংকের টাকাটা বেড়ে যাবে, যেহেতু নগদের টাকাতে কোনো মন্তব্য হবে না। তো এই ছিল আজকের এটা তোমরা যদি সমাপনী ফলাফল নামাইতে চাও, এখান থেকে যোগ করে সমাপনী ফলাফলটা নামাইতে পারো, কত হয় এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ এখানে এ সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব যোগফল সমান হবে। এটা আমরা দেখাবো একটু পরে। দেখানোর আগে উদ্ধৃতটা আমরা একসাথে নির্ণয় করি, উদ্ধৃতটা আসলে কত হয় সেটা। প্রত্যেকটা ঘরে একটা একটা করে আমরা 2 লাখ টাকা, এখানে আর কিছু নেই, 2 লাখ টাকা বসালে এগুলোতে কিচ্ছু নাই, সমান একবার দিলেই হয়, একবারে আর লাগবে না। এটা তো 2 লাখ টাকা। তারপরে দেখো 2 লাখ টাকা থেকে যখন 5000 টাকা চলে যায়, তখন হয় 1,95,000 টাকা যোগে, এটাতে আসবে 5000 টাকা নতুন, এখানে হবে 2 লাখ টাকা। একটা জিনিস তোমরা চাইলে দেখতে পারো যে 1,95,000 আর 5000 কিন্তু 2 লাখ, আর এই পাশে 2 লাখ, অর্থাৎ প্রত্যেকটা গড়েই সম্পদ আদায় সমান থাকবে। তারপরে একটা আমরা করি, এখানে 1,95,000 হবে, সাথে এটা হবে 6000, এটা হবে 5000 এর 5000, আর এটা 2,06,000 হচ্ছে। তারপরে এটা করি 1,95,000 আর 4 হচ্ছে 1,99,000, তারপরে 6000 থেকে 4,000 গেলে হয় 2,000, এখানে 5,000, এখানে 2,06,000। সর্বশেষ এর আগে একটা আছে
1,99,000 1,99,000 এখানে যা আছে তা, যেহেতু কোনো এন্ট্রি নাই, এখানে 500 মাইনাসের হবে, যেহেতু এর কোনো এন্ট্রি নাই, যেহেতু এর মাইনাস আছে সুতরাং মাইনাসই হবে। এটা 2,000 2,000 যা আছে তাই থাকবে, এটাও 500 5,000 5,000 থাকবে। আর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছ যে 500 লেখা আছে, যেহেতু এটা বিয়োগের 2,06,000 থেকে 500 বিয়োগ গেলে হবে 2,05,500। তারপর সর্বশেষ এন্ট্রিটা হচ্ছে কি 7,000 বাদ দিব, তো 7,000 টাকা 1,99,000 থেকে বাদ দিলে হয় 1,92,000। 500 থেকে 7,000 টাকা বাদ দিব, যেহেতু এটা উল্টা আছে, অর্থাৎ উল্টা করবো আমরা এখন, 7,000 থেকে 500 বাদ দিব, তাহলে থাকে কি 6,500। এখানে 2,000, এখানে 5,000, এখানে সমান চিহ্ন দিবা। এখানে যেহেতু কিছু নাই, এটা কিছু দেওয়ার দরকার নেই, এখানে 2,05,400। এটা তোমরা একসাথে মিলাই নিবা। মিলানোর পরে এখন এই যে 3টা দাগ আছে এগুলো ক্লোজ করে দিবা, পেন্সিলের সাহায্যে অবশ্যই পাবা, তো পেন্সিল দেখে মুছে দিবা। তো এইগুলো 4টা মিললে একটা হবে, আর এখানে 2টা মিললে একটা হবে। এটা আমরা করি, কত হয় 1,92,000 আর 6,000 হচ্ছে কত 1,98,500, 2,05,500 আর 5,000, 2,05,500, তাহলে 2,05,500 ডাবল দাগ দিয়ে দিবা। আর এখানেও যদি যোগ করে, এখানে যেহেতু কিছু নেই, 2,05,500 হবে, 2,05,400। তাহলে এটা লাস্টে গ নম্বরে কি চাইছে, 5 থেকে 29 তারিখের লেনদেনগুলো হ্রাস বৃদ্ধি দেখাও। 5 থেকে 29 তারিখ চাইছে, সুতরাং আমরা 5 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত লেনদেনগুলো হ্রাস বৃদ্ধি দেখাবো। হ্রাস বৃদ্ধির জন্য গড় যেভাবে করতে হয় সেভাবে করবা। গতে এখানে লিখবা যে 5 থেকে 29 তারিখের লেনদেনগুলো হ্রাস বৃদ্ধি দেখানো হলো। আমি লিখলাম যে যখন আমরা এ সমান সমান l প্লাস e এর কোনো সমীকরণ করব, সেখান থেকেই আমরা হ্রাস বৃদ্ধি দেখাতে পারবো। অর্থাৎ এখানে যেটা প্লাস আছে সেটা হচ্ছে বৃদ্ধি, আর যেখানে মাইনাস আছে সেটা হ্রাস। শুধুমাত্র যেহেতু প্রথমে 5 তারিখ 2019 সালের জানুয়ারি মাসের 5 তারিখ দিয়ে আমরা করি, আমি এটার মধ্যে তাহলে যোগ হবে, আর যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ হবে। এখানে দেখো আসবাবপত্রটা হচ্ছে প্লাসে আছে, তার মানে আসবাবপত্রটা হবে বৃদ্ধি, আর নগদানটা আছে মাইনাসে, সুতরাং নগদানটা হবে হ্রাস। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা করি। 11 তারিখেরটা। 11 তারিখে কি বলছে যে ধারে হিসাব প্রদান, হিসাব প্রদান করে দেনাদার হিসাব হয় একটা পক্ষ, দেনাদার হিসাব শর্টকাট লিখলাম, একটা হচ্ছে সেবা হিসাব। দেনাদার এখানে দেখো দেনাদার কি হয়েছে, যোগ হয়েছে, তার মানে এখানে দেনাদার বৃদ্ধি। আর সেবা এটা এখানে দেখো, এখানেও মাইনাস সাথে যোগ হয়েছে, তার মানে এটাও বৃদ্ধি। পরে যেটা কি বলছো, 19 তারিখে মক্কেলের নিকট থেকে প্রাপ্তি, এই যে দেনাদারটা সেখান থেকে আমরা পাইছিলাম, তার মানে আমি নগদ 8 টাকা পাইছি, নগদান হিসাব। আরেকটা পক্ষ হচ্ছে দেনাদার, আমার কমে যাচ্ছে দেনাদার হিসাব। এখন খেয়াল করো যে ছকের মধ্যে এটা কি আছে, দেনাদারটা দেখো, নগদানটা যে আছে, নগদানটা প্লাসে আছে, তার মানে এটা বৃদ্ধি হবে। আবার দেখো দেনাদারটা যখন দেখতেছো, দেনাদারটা বিয়োগে আছে, অর্থাৎ ব্র্যাকেটে যদি আমরা বিয়োগ বুঝাই, তার মানে এটা হ্রাস হবে। 24 তারিখে কি বলছে, চেকে মনিহারি করে 500 টাকা। চেকে মনিহারি করে 500 টাকা হলে মনিহারি হয় একটা হিসাব, আরেকটা হয় কি ব্যাংক হিসাব। তো তোমরা খেয়াল করো, এখানে মনিহারি অর্থাৎ মালিকানা সত্ত্ব দেখে এটা হচ্ছে বিয়োগ হয়েছে, তার মানে এটা হ্রাস। আর হচ্ছে আমার ব্যাংকের টাকাও এখানে বিয়োগ হয়েছে, তার মানে এটাও হ্রাস। দুইটাই হ্রাস হচ্ছে এখানে। সর্বশেষ এটি যেটা 29 তারিখে ব্যাংক হিসাব করা হলো, দুইটা পক্ষ কি হয় 29 তারিখে, একটা হচ্ছে ব্যাংক হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। একটু খেয়াল করো যে ব্যাংক হিসাব খোলার ফলে ব্যাংকের টাকাটা এখানে প্লাস হয়েছে, আর নগদের টাকাটা মাইনাস হয়েছে। যেহেতু ব্যাংকেরটা প্লাস, তাহলে ব্যাংক বৃদ্ধি, আর নগদের টাকা হবে হ্রাস, যেহেতু এটা মাইনাস আছে। এইভাবে তোমরা এই সমান সমান l প্লাস e সমীকরণ থেকে চাইলেই হ্রাস বৃদ্ধি দেখো। এখন আমরা 2 নম্বর সৃজনশীল দেখব। কতে কি বলছে, কতে বলছে লেনদেন সমূহ হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করব। এখানে উত্তোলন করছিলে একটাই দেখতেছি আমরা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। আর হচ্ছে 2 নম্বর প্রশ্নের ক, যে লেনদেন সমূহ হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা হলো দিয়ে তোমরা লিখবা এখানে তারিখ, হিসাব, শিরোনাম, আমি শর্টকাট লিখছি, তোমরা পুরোটা লিখবা টাকা। টাকা 2018 সালের জুন মাসের কত তারিখের লেনদেন ছিল, এটা 25 তারিখে। 25 তারিখে কি বলছে, মালিক কর্তৃক উত্তোলন এত টাকা, নগদ এত টাকা। তাহলে নগদ উত্তোলন লিখে যে নগদ উত্তোলন, নগদ উত্তোলন। আরেকটা হচ্ছে কি পণ্য উত্তোলন, একই তারিখে, সেহেতু তারিখ একটাই দিলাম। নগদ উত্তোলন কত টাকা, 3,000 টাকা, আর পণ্য উত্তোলন 2,000 টাকা, দুইটা যোগ করলে হয় 5,000 টাকা। অর্থাৎ উত্তোলনের মোট পরিমাণ হচ্ছে 5,000 টাকা।
নম্বরে কি বলছে 1 থেকে 20 তারিখের ঘটনা সমূহকে লেনদেন কিনা কারণ সহ উপস্থাপন করো। আচ্ছা, লেনদেন কিনা কারণ সহ উপস্থাপন হতে এখানে লিখবো লেনদেন কিনা। আর তোমরা অবশ্যই উপরে লিখে নিবা যে 1 থেকে 20 তারিখের ঘটনা সমূহকে লেনদেন কিনা কারণ সহ উপস্থাপন করো। 18 সাল প্রথমে জুন মাসের 1 তারিখে কি বলছে? আরিফার রহমান 2018 সালের জুন মাসের 1 তারিখে ব্যাংকে জমা 5,000 টাকা ও 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ সে ঋণ নিচ্ছে এবং ব্যাংকে তার জমা ছিল, এখানে কোনো নগদ টাকা তার ছিল না শুরুতে। আমরা এটাই করব, যেহেতু এটা সে ঋণ নিয়ে করছে এবং ব্যাংকে জমা ছিল, তার মানে এটা অবশ্যই এটা লেনদেন, অবশ্যই তার এটা লেনদেন হবে। লেনদেন কেন লেনদেন, কারণটা আমি শর্টকাট লিখতেছি, যে তোমাদেরকে ডিটেইলস বলে দিই। হিসাব সমীকরণের a সমান সমান l প্লাস ea প্রভাব পড়েছে 3 তারিখ। 3 তারিখে কি বলছে? পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি। যেহেতু চেক পাওয়া গেছে, পণ্য বিক্রয় করা হয়েছে, অবশ্যই এটা একটা লেনদেন। কেন লেনদেন? চেকে পণ্য বিক্রি করা হয়েছে এবং অন্যদিকে ব্যাংকের ব্যালেন্সটা বৃদ্ধি পাইছে, সুতরাং a সমান সমান l প্লাস e সমীকরণে প্রভাব পড়ছে, তাই এটি একটি লেনদেন। তোমরা লিখে নিও। তারপরেরটা হচ্ছে কি 13 তারিখে হচ্ছে আসমা টেরাস থেকে পণ্য ক্রয় 12,000 টাকা। আচ্ছা, আসমা টেরাস থেকে যেহেতু পণ্য ক্রয় করছি, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, এখানে নগদ ব্যাংক নাই, তার মানে এটা বাকিতে করছি। বাকিতে হইলেও এটা লেনদেন হয়। কেন লেনদেন হয়? যেহেতু এখানে ক্রয় বিক্রয় জড়িত আছে, অর্থাৎ ক্রয় জড়িত আছে, টাকার অঙ্ক জড়িত আছে, তাই এটা একটা লেনদেন। তো আমরা এখানে লিখবো যে লেনদেন। কেন লেনদেন? কারণটা হচ্ছে আসমা টেরাসের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা। বাকিতে পণ্য ক্রয়, আমি বলে দিচ্ছি এটাও, বাকিতে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের ক্রয় অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে এবং প্রতিষ্ঠানের পাওনাদার অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে, বিধায় a সমান সমান l প্লাস e সমীকরণে প্রভাব পড়েছে, সুতরাং এটি একটি লেনদেন। তোমরা লিখে নিবা। ওকে, তারপরে হচ্ছে সর্বশেষ এই প্রশ্নের 20 নম্বরে, রহিমা এন্টারপ্রাইজের সাথে পণ্য বিক্রয়ের চুক্তিবদ্ধ হন 20,000 টাকা। আচ্ছা, এখানে আমরা দেখতেছি চুক্তিবদ্ধ হয়েছে, এখন কিন্তু বিক্রয় করে নাই, যদিও এখানে ক্রয় বিক্রয় জড়িত আছে, কিন্তু বিক্রয়টা এখনো হয় নাই, সম্পূর্ণ হয় না। যখন এটা সম্পূর্ণ হবে তখন লেনদেন হবে। তাই আমরা বুঝতেই পারছি যে চুক্তিবদ্ধ কোনো লেনদেন নয়। তাহলে লিখব যে এটা লেনদেন নয়। কেন লেনদেন নয়? পণ্য একটি লেনদেন নয়। তো আমরা লিখলাম যে পণ্য বিক্রয় চুক্তিবদ্ধ হয়েছেন কিন্তু বিক্রয় করেননি, ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়নি, সুতরাং এটি কোনো লেনদেন নয়। এই ছিল খ নম্বর। আমরা আজকে দিনের সর্বশেষ এন্ট্রি করব। সর্বশেষ এন্ট্রিতে কি বলছে? প্রশ্নটিতে বলছে গ নম্বরে 3, 13, 25 ও 28 তারিখের লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ এই যে লেনদেনগুলো 4টা দেওয়া আছে, এই 4টা লেনদেন থেকে আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো আমরা আগের ক্লাসে শিখছিলাম যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, আমরা সেই পদ্ধতিতে আজকে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করব গতে। তাহলে তোমরা লিখে নিবা যে 3, 13, 25 ও 28 তারিখের লেনদেন সমূহ হতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হতো, অর্থাৎ লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। আমরা এখানে ছক করব একটা ডেবিট ক্রেডিট, যেটা হয় সেটাকে এখানে হিসাব শিরোনাম এখানে তারিখ 2018 সাল জুন মাসের 3 তারিখ থেকে যত শুরু 3 তারিখ দিব। তো এখানে প্রথমেই আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য পক্ষ সময় নির্ধারণ করতে হবে। তো পক্ষ সময় কিভাবে নির্ধারণ করা হয় সেটার জন্য আমরা কেন আসলো, কেন গেল, এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা বের করা শিখছিলাম। তো সেভাবে তোমরা যদি আগের ক্লাস মিস করে থাকো, দেখে আসো, এই ক্লাসটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পক্ষ সময় নির্ধারণ করা হয় এবং ডেবিট ক্রেডিট আমরা শিখছিলাম। এখন আমরা পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি, যেহেতু চেক পাওয়া গেছে, এখানে ব্যাংকে টাকা আসছে, অর্থাৎ ব্যাংক একটা পক্ষ, ব্যাংক হিসাব। আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয়, যেহেতু বিক্রয় করা হয়েছে, বিক্রয় একটা পক্ষ, তার মানে ব্যাংকে টাকা আসছে, তার মানে এটা একটা ডেবিট। এখানে আমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতেছি? ডেবিট ক্রেডিট নির্ণয় করতেছি হচ্ছে সব বৃদ্ধি পেলে হয় ডেবিট, সেটা আমরা দেখাইছিলাম, এবং যদি আদম বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আবার সব যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট, আবার আদম যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। কিভাবে করতে হয় যেটা আমরা আগের ক্লাসে যখন ডেবিট ক্রেডিট দেখাইছি তখন দেখাইছিলাম। তো এখানে সব বৃদ্ধি পাইছে তাই ডেবিট। আর বিক্রয় হিসাব, বিক্রয়টা পড়তেছে কি আদমের মধ্যে আয়, এটা একটা আয়, যেহেতু আদমের মধ্যে পড়ছে তার মানে আদম যদি বৃদ্ধি পায় তাহলে হয় কি ক্রেডিট, এই কারণে এটা ক্রেডিট। তারপর হচ্ছে জুন মাসের 13 তারিখ। 13 তারিখে কি বলছে? আসমা টেরাস থেকে পণ্য ক্রয় 12,000 টাকা। আচ্ছা, আসমা টেরাস থেকে পণ্য ক্রয় করছে 12,000 টাকা, তাহলে একটা পক্ষ আসতেছে আমার ক্রয় হিসাব। আর আসমা টেরাস থেকে যেহেতু টাকা দেয় না, তার মানে বাকি থেকে গেছে, তার মানে আমার পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এখন খেয়াল করো যে ক্রয় হিসাব ক্রয় করছে তোমার কিসের মধ্যে? সবের মধ্যে। আর পাওনাদারটা পড়ছে কিসের মধ্যে? দায়, অর্থাৎ আদমের মধ্যে পড়ছে। যদি আদমটা তোমার হ্রাস পায় তাহলে হয় কি ডেবিট। এখানে যেহেতু হ্রাস পায় না, বৃদ্ধি পাইছে পাওনাদারটা, তার মানে এটা ক্রেডিট।
তারপরের এন্ট্রিটা কি আছে, 20 তারিখেরটা চাইছে, এখানে 20 তারিখের চাই না, 25 তারিখেরটা। 25 তারিখে কি মালিক কর্তৃক উত্তোলন, এখানে দুইটা উত্তোলন করছে, নগদ আর হচ্ছে পণ্যদ্রব্য, যাই হোক এখানে পণ্য দুইটাই উত্তোলন করছে, আমরা দুইটাই লিখবো। তাহলে আমরা লিখে নেই যে উত্তোলন হিসাব একটা পক্ষ, আরেকটা পক্ষের মধ্যে আসবে নগদান হিসাব, এবং পণ্য উত্তোলন করছে তার মানে ক্রয় হিসাব। পণ্য থাকলে এখানে ক্রয় আসবে, পণ্য বিক্রয়ের সময় বিক্রয় আসবে। এখানে যেহেতু উত্তোলন করছে তার মানে ক্রয় থেকে উত্তোলন করছে। এখানে আমরা উত্তোলনটা কিসের মধ্যে পড়ে, অবশ্যই মালিকানা সত্ত্ব, অর্থাৎ তোমার উত্তোলনটা পড়তেছে কিসের মধ্যে, মালিকানা সত্ত্বের মধ্যে, মালিকানা সত্ত্ব অর্থাৎ আদমের মধ্যে। যেহেতু উত্তোলন করার পরে আদমটা হ্রাস পাইছে, মানে আদম হ্রাস পাইলে হয় ডেবিট। আর এখানে নগদান হচ্ছে সব, সব মানে হচ্ছে সম্পদ, নগদ যেহেতু সম্পদ সবের মধ্যে পড়ছে, সব যদি তোমার এখানে হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট, আমরা লিখলাম যে ক্রেডিট। আর ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয়টা কিসের মধ্যে পড়ছে, তাও সবের মধ্যে পড়ছে, ব্যয় মানে হচ্ছে বিয়োগ, মানে ব্যয় যেহেতু হ্রাস, প্রতিষ্ঠানের হ্রাস হয় তার মানে এটা ক্রেডিট। সর্বশেষ এন্ট্রিটা কি বলা হয়েছে, 28 তারিখে, জুন মাসের 28 তারিখ, বিদ্যুৎ বিল প্রদান। বিদ্যুৎ বিল প্রদান করার ফলে তাহলে আমরা লিখতে পারি যে বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল হিসাব, এটা একটা পক্ষ। আরেকটা পক্ষ হচ্ছে কি কিসে প্রদান করা হয়েছে, যেহেতু কিছু বলা নাই তার মানে নগদে প্রদান করা হয়েছে, নগদান হিসাব। দুইটা পক্ষ আমরা পাইলাম, দুইটা পক্ষকে আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আর বিদ্যুৎ বিল যেহেতু একটা খরচ, তার মানে খরচ হচ্ছে কিসের মধ্যে পড়ে, সবের মধ্যে পড়ে, ব্যয়। তার মানে ব্যয় এখানে বৃদ্ধি পাইছে, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট, তাহলে আমরা লিখলাম যে ডেবিট। আর এখানে কি নগদান হিসাব, নগদান হিসাব হচ্ছে কি সম্পদ সবের মধ্যে পড়ছে, তাহলে নগদ টাকা কমতেছে, সব যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। এখানে আমরা হ্রাস বৃদ্ধিটা দেখানোর মাধ্যমে আমরা কি বুঝলাম যে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। ক্লাসের মধ্যে তোমাদেরকে হিসাব, লেনদেন এবং দুটো পদ্ধতি থেকে দুইটা সৃজনশীল পূর্ণাঙ্গভাবে করানো হলো। তোমরা আশা করি সৃজনশীল দুইটা ভালোভাবে বুঝতে পারছো কিভাবে করতে হবে, এবং এই সৃজনশীল দুইটার মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যেই সৃজনশীল আকারে প্রশ্নতে থাকে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে তা শেয়ার করবে। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।